তীব্র গরমে জনগণকে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদনের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা। মরুর তাপে পুড়ছে দেশ, ৭৬ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে। ৪ মে কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া বিভাগে। ৪ তারিখের দিকে আমাদের খুলনা এবং রাজশাহী ওইখানে ভালো মানের একটা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী বাজেট অধিবেশনে পাশ হবে সংশোধিত শ্রম আইন, জানালেন প্রতিমন্ত্রী। শ্রমিক অধিকার নিশ্চিতে কাল সমাবেশ করবে বিএনপি। উপজেলা নির্বাচনে চলছে জমজমাট প্রচারণা। পুরো জাতির চাওয়া সুষ্ঠু ভোট, বললেন ইসি আলমগীর। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা। এবং ক্যাসিনো কাণ্ডের হোতা জিকে শামীমের জামিন নিয়ে প্রতারণা, চালাকি ধরা পড়ায় আদালতে 7 দিন নিষিদ্ধ আইনজীবী নিখিল কুমার শাহ। সংবাদপ্রাতে দেখছিলেন একেএস টিএমটি বা সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি ফারনাজ জুই। তীব্র গরম থেকে বাঁচতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা ফিলিস্তিনে বর্বরতার প্রতিবাদকারীদের উপর অত্যাচার চালায় তাদের মুখে মানবাধিকারের কথা শোভা পায় না। জয় যাদবের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রাসিন। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার শুরুতে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তীব্র এ গরমে দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। এই গরমে মানুষ অতিষ্ঠ। আমি সবাইকে, দেশবাসীকে এটিকে বলবো যে সবাইকে একটু সাবধানে থাকতে হবে। জীবন জীবিকা তো চলবে, এটা তো থেমে থাকবে না। তারপরেও সবাইকে প্রচুর পানি খেতে হবে এবং নিজেরা একটু সাবধানে থাকতে হবে। কারণ এটা শুধু বাংলাদেশ না, আমি এইমাত্র থাইল্যান্ড থেকে এসেছি, সেখানে একই অবস্থা। আরো প্রচন্ড গরম, আগুনের মতো একটা অবস্থা। এবং পুরো আমাদের সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া সহ অন্যান্য দেশগুলিতেও কিন্তু এখন এই গরম ছড়িয়ে পড়ছে। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলেই সরকারের বিরুদ্ধে সমালোচনায় নেমেছে। নির্বাচন করবে না আমাদের অধীনে। আমাদের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার দিয়ে তারা, যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে, তারা আবার প্রশ্ন করে কিভাবে? জনগণ বলুক। দেশের মানুষ তো ভোট দিয়েছে, দেশের মানুষ তো শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পেরে খুশি। হ্যাঁ, এলাকায় কিছু সমস্যা হয়, এটা স্থানীয় ভাবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসের নির্বাচনী ইতিহাস যদি আমরা দেখি, অন্তত আমি বলবো যে 2024 সালে আমাদের যে নির্বাচনটা হয়ে গেল, এইভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন কবে হয়েছে বাংলাদেশে? অতীতে কোনদিন হতে পারেনি। মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিজের চেহারা আয়নায় দেখা উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় যুক্তরাষ্ট্রের 2 বাংলাদেশি হত্যার বিচারও চান। আমাদের বাঙালি পরপর কতজন মারা গেছে, সেজন্য 2 জন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। একটা বাচ্চা ছেলে মার কাছে বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে। কি জবাব দেবে আমাদের যারা এখন মানবাধিকারের গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সে জবাব চাই। ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদকারী মানুষের ওপর অত্যাচার করায় যুক্তরাষ্ট্রের সমালোচনাও করেন শেখ হাসিনা। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। স্মরণকালের দীর্ঘ তাপ প্রবাহে পড়ছে দেশ, ভুগছে মানুষ ও প্রাণ প্রকৃতি। কখনো তীব্র, আবার কখনো অতি তীব্র তাপের খড়গ। এপ্রিলের প্রথমে শুরু হওয়া তাপ প্রবাহ চলছে মাসের শেষ ভাগেও। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। জেলার সহকর্মীদের সাথে নিয়ে শুভশ্রী রায়ের রিপোর্ট। কখনো তীব্র, কখনো বা অতি তীব্র তাপপ্রবাহ বইছে দেশ জুড়ে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। চলতি মৌসুমে সব রেকর্ড ভেঙে মঙ্গলবার যশোরের তাপমাত্রা পৌঁছায় 43.8 ডিগ্রি সেলসিয়াসে। মগজকলা রোদে নাভিশ্বাস ছোট বড় সবার। সারাদিনই না হলে 6 থেকে 7টা স্যালাইন খাইছি। এ পর্যন্ত আপনার ঠান্ডা পানি খাইছি 4-5 গ্লাস, তাতেও ঠান্ডা হচ্ছে না। মুখ পুড়ে যাচ্ছে তাপে। ছাতি বাঁধা রয়েছে, তার মনে আছে যে ভাবরা আসে, তার মনে আছে যে আগুন। সারাদিনে পানি দিচ্ছি। আগের দিনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপমাত্রা। মঙ্গলবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় 43.7 ডিগ্রি। চুয়াডাঙ্গায় আল্লাহ পাক আমাদের কোন আযাব তৈরি করেছে বলতে পারি না, আল্লাহ আমাদের মাফ করুক। 1985 সালের
পর এই প্রথম চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলো। পিচঢালা সড়ক যেন উত্তপ্ত করায়, খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। প্রাণ যায় যায় অবস্থা প্রাণীকুলের। গরু, বাছুর, ছাগল, মুরগি প্রচন্ড, পশু পাখি সমস্ত কিছুই যায় যায় অবস্থা। পানি গুনে ছটফট করে, পানি দেওয়ার পরেও গোসল করে দেওয়ার পরেও তারা শান্তি পায় না। দেশের অন্যান্য জেলাতেও টানা তাপপ্রবাহে জনজীবনে ভোগান্তি বাড়ছে। পাবনায় তাপমাত্রা রেকর্ড করা হয় 43.2 ডিগ্রি। সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের তাপমাত্রা 42.7। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। বাইরে এতটাই হিটের অবস্থা যে ছাতা ছাড়া বেরোনো কোনোভাবে সম্ভব হচ্ছে না। দাবদাহ উপেক্ষা করে জীবিকার তাগিদে বাইরে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। গরমে স্বস্তি পেতে জিরে নিচ্ছেন ছায়। ভিড় বেড়েছে শরবতের দোকানেও। তাপ অনুমান মানে চোখ বুঝে আসছে যে জ্বলিয়ে যাচ্ছে। প্রচন্ড রোদ গরমে মানুষজন বেরোচ্ছে না, আমাদেরও আয়োজন নেই। তীব্র গরমে বাড়ছে নানা রোগবালাই। স্বাস্থ্য ঝুঁকিতে শিশু ও বয়স্করা। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে হিটস্ট্রোকে মুন্সিগঞ্জে 2, নাটোরের নলডাঙ্গায় 1 সহ সারা দেশে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রচণ্ড দাবদাহে গাজীপুরের পুবাইলে বেঁকে যাওয়ার রেল লাইন মেরামতের পর ঢাকামুখী লাইনে ট্রেন চলছে ধীর গতিতে। পুবাইল স্টেশন ম্যানেজার আব্দুর রহমান জানান, দুপুর 12:30টার দিকে পুবাইল রেল স্টেশন ও আড়িখোলা রেল স্টেশনের মাঝামাঝি স্থানে প্রচণ্ড গরমে ঢাকামুখী রেল লাইনের কিছু অংশ বেঁকে যায়। খবর পেয়ে রেল বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে দ্রুত মেরামত করে। কচুরিপানা, কাদামাটি ও পানি দিয়ে বেঁকে যাওয়া অংশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। মরুর তাপে বিপর্যস্ত জনজীবন। প্রতিদিনই ভাঙছে তাপমাত্রার রেকর্ড। তবে সিলেট, চট্টগ্রামে বৃষ্টিপাত বাড়লে 2 মে থেকে হিটওয়েভ নেমে আসবে বলে জানালো আবহাওয়া অধিদপ্তর। 4 মে কালবৈশাখীর আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। দাবদাহের খবর জানাচ্ছেন ফখরুল ইসলাম। মাঠ জুড়ে সূর্যের তীব্র প্রখর তাপে প্রতিদিনই ছাড়াচ্ছে রেকর্ড। পুড়ছে মাঠঘাট, সড়ক, গরমে ওষ্ঠাগত প্রাণ। সেই প্রাণ বাঁচাতে ইট পাথরের নগরে শিশুদের জলকেলির খেলা। পথে ঘাটে ছুটে চলা কর্মজীবীদেরও বাঁধ সইছে না। কেউ গাছের ছায়ায়, কারোবার শরবতে চুমুক দিয়ে তেষ্টা মেটানোর চেষ্টা। টিকতে পারতেছি না গরমে, প্রচন্ড খালি পানি 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 পিপাসা। হ্যাঁ, পা পুড়ে যাচ্ছে, শরীর পুড়ে যাচ্ছে, ঘামে অবস্থা দেখেন। প্রাণ বাঁচাতে কতই না হাপিত্যেশ খেটে খাওয়া মানুষদের। অনেক গরম, মানে গরমে টেকাই যাচ্ছে না, শরীর পুড়ে গেছে, দেখেন অবস্থা খুবই। আমরা গাড়ি চালাইতেছি, আমরা সহ্য করতে পারতেছি না। মরুর তাপে পুড়ছে দেশ, মরছে মানুষ, বিপর্যস্ত হচ্ছে জনজীবন। অতি খরায় 1 ফুটসত বৃষ্টির হাহাকার তীব্র থেকে হচ্ছে আরও তীব্রতর। এর মধ্যে মে মাস জুড়ে স্বস্তির সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, মে মাসে বৃষ্টিপাত অব্যাহত থাকলে স্বস্তি ফিরবে জনজীবনে। 2 তারিখ থেকে যদি আমাদের পূর্বাংশে, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং সেটার প্রভাব ঢাকা এবং বরিশাল ডিভিশনে হতে পারে। সেই ক্ষেত্রে তাপমাত্রা হয়তো বা কিছুটা কমে আসতে পারে ঢাকা সহ, বরিশাল সহ, সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে। তবে হিটওয়েভ পুরোপুরি হয়তো বা শেষ হবে না। তবে 3-4 তারিখের দিকে আমাদের যত সময় গড়াবে, 2 তারিখের পরে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ততটা বৃদ্ধি পেতে পারে। আর বিশেষ করে হয়তো বা 4 তারিখের দিকে আমাদের খুলনা এবং রাজশাহী, ওইখানে ভালো মানের একটা বৃষ্টির সম্ভাবনা আছে 4 এবং 5 তারিখের দিকে। তবে তাপের তীব্রতা নিয়ে শঙ্কার দোলাচলে রয়েছে দেশের পশ্চিমাঞ্চল, এমনটা জানায় আবহাওয়া অধিদপ্তর। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এদিকে তীব্র গরমের মাঝে স্বস্তির বৃষ্টি হয়েছে সুনামগঞ্জে। গরমে দেশ জুড়ে যখন জনজীবনে হাঁসফাঁস অবস্থা, তখন এক পশলা বৃষ্টিতে স্বস্তি সুনামগঞ্জে। মঙ্গলবার বিকেলে জেলার জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় একই সময়ে বৃষ্টি নামে। এক পশলা বৃষ্টিতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে দিয়েছে কিছুটা স্বস্তি। শ্রম আইন না মানলে প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার সকালে মহান মে দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংসদের আগামী বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাশ হবে বলেও আশা জানান প্রতিমন্ত্রী। আর আইনমন্ত্রী আনিসুল হক জানান, নতুন আইনে শ্রমিক অধিকার লঙ্ঘন করলে 5,000 থেকে 25,000 টাকা জরিমানার বিধান রয়েছে। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে।
মহান মে দিবস 2024 উদযাপন উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। জানান, সংসদের বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাশ হবে। শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইন না মানলে প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে। একই সাথে শ্রম আদালতে মামলা করতে পারবেন শ্রমিকরা। আইন না মানলে আমাদের লেবার ল আছে, কোর্ট আছে, লেবার কোর্ট আছে, সেখানে তারা মামলা দায়ের করতে পারে। তারা যদি আইন না মানে আমাদের তাদের লাইসেন্স বাতিল করার ক্ষমতা আছে। শ্রমিক মালিক সরকার সবার স্বার্থ রক্ষা করে দেশের শ্রম খাত এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, কোনো পক্ষের স্বার্থ বিঘ্নিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রমিক মালিক একটি বৈরী সম্পর্ক ছিল। আমরা এখানে এই কনফারেন্স রুমে বসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যাগুলো এখানে টেবিলেই সমাধান করেছি। শ্রমিক অধিকার লঙ্ঘন করলে মালিক পক্ষের জরিমানার বিধান থাকছে নতুন আইনে। শ্রমিকদের অধিকার রক্ষা, সংরক্ষণ সবকিছু করার জন্য যার যার কথা শোনা আমরা শুনব। সেই কারণেই আমরা মূলত আলাপ আলোচনায় বসেছিলাম। আমরা তাদের সাজেশন শুনেছি। মালিক, শ্রমিক সহ সব স্টেক হোল্ডারের সঙ্গে আলাপ করেই শ্রম আইন চূড়ান্ত করা হবে বলেও জানান আইনমন্ত্রী। স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেই করা হবে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিদ্যুৎ উৎপাদন না করে সরকার জনগণের টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর মে দিবসে শ্রমিক সমাবেশের ঘোষণা দিয়ে রুহুল কবির রিজভী বলেন, মালিক পক্ষকে প্রাধান্য দিতে সরকারের ফ্যাসিবাদী মনোভাব শ্রমজীবীদের অধিকার কেড়ে নিচ্ছে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের স্মরণ সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং এর সমালোচনা করে তিনি বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদন না করে বিদেশে অর্থ পাচার করছে। 25,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরির জন্য জনগণের ট্যাক্সের যে টাকা দিয়ে এই ব্যবস্থা করা হয়েছে তার অধিকাংশ অর্থ বিদ্যুৎ উৎপাদনের কাজে না লেগে বিদেশে লক্ষ কোটি টাকা পাচার। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আদালতের রায় অমান্য করে তাপ প্রবাহের মধ্যে স্কুল কলেজ খোলা রাখায় শিক্ষামন্ত্রী সহ সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। আদালত আজকে স্কুল কলেজ বন্ধ করে দেয়, কি অবৈধ সরকার! আদালতের রায়ও তারা মানে না। সরকারের কথা বলে শেষ হবে না। আমি বলতে চাই, পদত্যাগ করুন, মানুষকে বাঁচান, গরিব মানুষকে বাঁচান। আর কেন্দ্রীয় কার্যালয়ের যৌথ সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মালিক পক্ষকে সুবিধা দিতে গিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে সরকার। সরকারের ফ্যাসিবাদী মনোভাব ও অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সমাজ সর্বত্র হয়রানি সহ নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে মহান মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশেরও ঘোষণা দেন রিজভী। মে দিবসে শ্রমিক সমাবেশ ও র্যালিতে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। ডিজিটাল নিরাপত্তা আইনে বেশি ভুগেছেন রাজনীতিবিদ, সাংবাদিকরা। বেশি মামলা হয় 2021 সালে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের প্রতিবেদন। তীব্র গরমের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ আর প্রচার প্রচারণায় জমে উঠেছে উপজেলা নির্বাচন। দাবদাহের কারণে দিনের বেলা প্রচারণা বন্ধ থাকলেও সন্ধ্যার পর ভোটারদের কাছে ছুটছেন মেহেরপুরের প্রার্থী ও কর্মী সমর্থকরা। প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত হয় ভোটারদের মধ্যে তেমন কোনো উৎসাহ দেখা যায়নি। সব প্রার্থী নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদ জানান। মেহেরপুর এবং মুজিবনগর দুই উপজেলা মিলে নারী ভোটার বেশি হয় তাদের ভোট কেন্দ্রে আনতে নানা পরিকল্পনা আঁটছেন প্রার্থীরা। মানবিক সংকটে নিজেকে বিলিয়ে দেওয়ার যে সময়, সেই সময় একটু মানুষ বিচার করবে। আর সেই বিচারে আমি মনে করি মানুষ আমাকে ভোট দেবে। আমি আশাবাদী, জয় আমাদের নিশ্চিত ইনশাল্লাহ। জনগণ আমার ভোটে দিয়েছে, সাড়া দিয়েছে। আশা করি আমি জয়যুক্ত হব। মানুষের ভালোবাসায়, মানুষের সাথে সামাজিকভাবে কাজ করে মানুষের সাথে থাকতে চাই।
উপজেলা পরিষদ নির্বাচনে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকছে না। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, পুরো জাতির চাওয়া একটা সুষ্ঠু নির্বাচন। মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কমিশন কাজ করছে জানিয়ে মোহাম্মদ আলমগীর জানান, সিসি ক্যামেরার জন্য প্রয়োজনীয় বরাদ্দ না থাকলেও শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আর যা যা দরকার তা করা হবে। নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে হোক, অবাধ ও নিরপেক্ষ হয়, সেই জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের নির্বাচনের যারা দায়িত্বে আছেন, নির্বাচন কর্মকর্তা এবং অন্যান্য বাহিনী যারা আছেন তাদের সমর্থন নিয়ে আমাদের কাজগুলো করতে হয়। সেই বিষয়ে তারা কী কী প্রস্তুতি নিয়েছে সেই বিষয়গুলো তাদের কাছে আমি শুনেছি। এছাড়া আমার যদি কোনো সেখানে মন্তব্য থাকে বা আমার পরামর্শ থাকে সেগুলো দিয়েছি। আমরা আশা করছি যে শরীয়তপুর থেকে আগামী 8 এবং পরে হলো 21 তারিখে আছে 3টি নির্বাচনেই আমরা আশা করি যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হবে। সিসি ক্যামেরার জন্য কোনো বাজেট নাই, সিসি ক্যামেরা থাকবে না, ইভিএমে ভোট হচ্ছে এখানে। আর হলো যে তাপপ্রবাহ যেটা বলা হচ্ছে সেটা এতদিন থাকবে বলে আমরা মনে করি না, তাপপ্রবাহ কমে যাবে। ক্যাসিনো কাণ্ডে আলোচিত অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত যুবলীগের বহিষ্কৃত নেতা জিকে শামীমের জামিন আবেদন নিয়ে সর্বোচ্চ আদালতে চালাকি ধরা পড়ায় 7 দিনের জন্য আদালতে নিষিদ্ধ হলেন তার আইনজীবী নিখিল কুমার শাহ। মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের 8 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। ক্যাসিনো কাণ্ডে আলোচিত অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কথিত যুবলীগ নেতা SM গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের বিষয়ে করা আবেদনের কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সাজাপ্রাপ্ত গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের জামিন ঘিরে প্রতারণা করা হয়েছে অভিযোগ নজরে আসে খোদ প্রধান বিচারপতির। জিকে শামীমের জামিন আবেদনটি কার্যতালিকার 4 নম্বরে আদেশের জন্য দেখে অবাক হয়ে যান প্রধান বিচারপতি। শুনানি না করে আদেশের জন্য থাকায় অভিযুক্ত আইনজীবীকে আদালতে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধরা পড়ে যায় চালাকি। এর ফলে জিকে শামীমের আইনজীবী নিখিল কুমার শাহকে আগামী 1 সপ্তাহ কোনো ধরনের মামলা পরিচালনা না করার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে জিকে শামীমের জামিন ঘিরে প্রতারণা ঘটেছিল হাইকোর্টে। 2020 সালের মার্চ মাসে প্রতারণার আশ্রয় নিয়ে হাইকোর্ট থেকে জামিন পান বহিষ্কৃত যুবলীগ নেতা জিকে শামীম। সাডেনলি আজকে একটা আইটেম ছিল 4 নম্বর জিকে শামীমের একটা ম্যাটার, এই ম্যাটারটাতে ফর অর্ডারের জন্য। কেন ফর অর্ডারের জন্য এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না, কজ লিস্টে সেটা ছিল। তো ওনাদের পক্ষে লয়ার যখন মামলাটা শুনানি শুরু করলেন তখন আমাদের চিফ জাস্টিস প্রথম প্রশ্ন ছিল যে এই মামলাটা কেন আদেশের জন্য রাখা হলো, এটা তো আদেশের জন্য রাখার কথা না, তাহলে এই মামলাটা কী কারণে কীভাবে কার ইনস্টিগেশনে এটা আদেশের জন্য এসেছে। তো এর মধ্যে মামলাটা শুনানি শুরু হয়েছে। ওনার পক্ষে জিকে শামীমের পক্ষে লয়ার সাবমিশন রেখেছেন। এরপর যখন চিফ জাস্টিস বললেন যে হ্যাঁ একজন লয়ার গতকাল এটা মেনশন স্লিপ দিয়েছিল আর্জেন্সি বা এই শিক্ষা বলে, বাট এটা তো কোনো আর্জেন্সির কোনো ম্যাটার না, আমি ফর অর্ডারের জন্য কেন। তারপর উনি অনারেবল চিফ জাস্টিস মেনশন স্লিপটা বের করলেন, কার সিগনেচারে মেনশন স্লিপটা দায়ের করা হয়েছে, কোন লয়ার এটা দায়ের করেছেন, দুজনকে ডাকলেন। ডাকার পরে উনি তাদেরকে সতর্ক করেছেন এবং পার্টিকুলার লয়ার যিনি গতকাল মেনশন স্লিপ দিয়েছিলেন জিকে শামীমের পক্ষে মামলা বেল পিটিশন ভ্যাকেটিং চেয়ে ওনাকে আগামী সপ্তাহে 1 সপ্তাহ সুপ্রিম কোর্টের থেকে ওনাকে বারিত করেছেন, উনি যেটা সুপ্রিম কোর্টে মামলা করতে পারবেন। এর আগে গত বছর ক্যাসিনো কাণ্ডে আলোচিত অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডে যুবলীগের বহিষ্কৃত নেতা জিকে শামীমকে হাইকোর্টের দেয়া জামিন 27 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। চলতি মৌসুমে মন্ত্রণালয় থেকে ঢাকায় গাছ লাগানো সম্ভব না। হিটওয়েভ থেকে রক্ষা পেতে পরিকল্পনার মাধ্যমে গাছ লাগাতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিবিসি আয়োজিত সেমিনারে একথা জানান তিনি। বলেন, জলবায়ু তহবিলের স্বচ্ছতা জনগণের কাছে তুলে ধরতে মিডিয়া মুখ্য ভূমিকা পালন করতে পারে। এখন জলবায়ু পরিবর্তনের চোখ দিয়ে জাতীয় নিরাপত্তা দেখার সময় এসেছে।
জলবায়ু পরিবর্তনের ফলে সুপেয় পানির সংকট বাড়ছে বলেও জানান পরিবেশ মন্ত্রী। আমরা সবাই এখন ঢাকা শহর নিয়ে কথা বলছি, আমরা কেউ বলছে এখন গাছ লাগাবে, আমরাও ভাবছি আমাদের মিনিস্ট্রি থেকে, এখন তো আর সেটা করা যাবে না। তবে যদি আমরা গাছ লাগাই, কি ধরনের গাছ লাগাবো, কোন গাছটা উপযোগী, কি পরিমাণ আমার এখানে গ্রিন স্পেস দরকার। একটা শহরকে যদি আমরা বাসযোগ্য রাখতে চাই তাহলে সেখানে ন্যূনতম গ্রিন এরিয়াটা কত হবে, আমাদের এখানে ওয়াটার বডি বা জলাধার কি পরিমাণে আমরা রাখবো, এই বিষয়গুলো কিন্তু নিয়ে এখন আমাদের ভাবতে হচ্ছে, কেন জলবায়ু পরিবর্তন আমাদেরকে ফোর্স করছে। সংবাদপ্রাতে আরো থাকছে, এনবিআর এর অদক্ষতায় জিডিপি অনুপাতে বাড়েনি রাজস্ব আয়, বলছেন বিশ্লেষকরা। 2041 সাল নাগাদ 50 ট্রিলিয়ন টাকা ক্ষতির সতর্কতা। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গেল 5 বছরে সবচেয়ে বেশি অভিযুক্ত হয়েছেন রাজনীতিবিদ ও সাংবাদিক। আর অভিযোগকারীদের মধ্যে ক্ষমতাসীন দলের রাজনীতিতে যুক্তরা আছেন শীর্ষে। সবচেয়ে বেশি মামলা হয়েছে 2021 সালে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের একটি ওয়েবিনারে ডিজিটাল নিরাপত্তা আইনের 5 বছরের চিত্র নিয়ে কঠিন পরীক্ষা নামে একটি গবেষণায় উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। ডিজিটাল নিরাপত্তা আইন পরে বিধিনিষেধে কিঞ্চিত পরিবর্তন এনে নামকরণ করা হয় সাইবার নিরাপত্তা আইন। মঙ্গলবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ ওয়েবিনারে ডিজিটাল নিরাপত্তা আইনের 5 বছরের চিত্র নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। গেল 5 বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে মোট মামলা হয়েছে 1436টি। অভিযুক্ত 4520 জনের মধ্যে গ্রেপ্তার হয়েছেন 1549 জন। গবেষণা বলছে অভিযুক্তদের মধ্যে 32% বেশি রাজনীতিবিদ আর 29.40% সাংবাদিক। মামলার ধরন হিসেবে বলা হয়েছে প্রধানমন্ত্রীর মানহানির অভিযোগে 190টি মামলা, ফেসবুকে পোস্ট বা মন্তব্য করার দায়ে 908টি, বাকি 528টি মামলা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে। মামলা থেকে রেহাই পায়নি শিশুও। এ মামলায় 28 শিশুকে অভিযুক্ত দেখিয়ে 22 জনকে গ্রেপ্তার করা হয়। গবেষণা দলের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, ডিএসএ শুধু সাংবাদিকতার উপরই প্রভাব ফেলছে না, ন্যাচারালাইজ নরমালাইজ করে দিয়েছে, সেন্সরশিপটাকে ডাউনরাইট আপনার হাতে তুলে দিয়েছে। আপনার সাংবাদিক মুক্তদের দৃষ্টিতে আপনাকেই আসলে রাষ্ট্রের ক্ষমতাসীন দলের উপকরণে পরিণত করেছে ডিএসএ। আলোচনায় অংশ নিয়ে সুজন সম্পাদক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে নাগরিক সমাজকে অনিশ্চিত পরিস্থিতিতে ঠেলে দেওয়া হয়েছে। সরকারের যারা সংস্থা তাদের বাইরে অন্যরাও এই ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগতভাবে কারো কন্ট্রোল করতে চান, তাহলে এই আইন প্রয়োগ করে তারা করতে পারেন। তো এর মাধ্যমে এই আইনটাকে বস্তুত অস্ত্রে পরিণত করা হয়েছে, ওয়েপনাইজেশন অফ ল। এই আইন যে ফর্মেই থাকুক অপপ্রয়োগ হবেই, এ মন্তব্য করেন বক্তারা। ধন্যবাদ প্রফেসর মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 6 জনের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি এ মামলার বৈধতা নিয়ে রুল জারি করেন আদালত। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 6 জনের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে করা মামলা স্থগিত চেয়ে রিট করেন ডক্টর ইউনূস। রংপুর শ্রম আদালতে এ মামলাটি করেন গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত সিনিয়র খাবার ব্যবস্থাপক গোলাম মোস্তফা। দেখছেন সংবাদরাত। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ল জ্বালানি তেলের দাম। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে 1 টাকা। পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে লিটারে 2 টাকা 50 পয়সা। মঙ্গলবার দিবাগত রাত 12টা থেকে কার্যকর হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 106 টাকা থেকে বেড়ে হয়েছে 160 টাকা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়।
পেট্রোলের নতুন দাম প্রতি লিটার 124 টাকা 50 পয়সা ও অকটেনের দাম 128 টাকা 50 পয়সা। দেশের জিডিপির আকার বাড়লেও এনবিআর এর অদক্ষতায় সে অনুপাতে রাজস্ব আয় বাড়েনি। এতে ঝুঁকিতে পড়েছে দেশের অর্থনীতি। দ্রুত সংস্কার না করলে 2041 সালে রাজস্ব ক্ষতি হবে প্রায় 50 ট্রিলিয়ন টাকা, যা বর্তমান বাজেটের প্রায় 7 গুণ। রাজধানীর একটি হোটেলে পিআরআই আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্লেষকরা। ইফতেখার রেজার প্রতিবেদন। গেল 12 বছরে বিদেশি ঋণের সুদ পরিশোধের পরিমাণ বেড়েছে 6.5 গুণ। একই সাথে দেশীয় ঋণের সুদ পরিশোধের হার বেড়েছে প্রায় 6.25 গুণ। বিপরীতে একই সময়ে রাজস্ব আদায় বেড়েছে 3.5 গুণের একটু বেশি। এ পরিস্থিতিতে বাজেটের 37% অর্থ ধার করে মেটাচ্ছে সরকার, যা 10 বছর আগে ছিল 22%। এই সময়ে সরকারের রাজস্ব বেড়েছে 3.6 গুণ, অর্থাৎ 360%। কাজে রাজস্ব বেড়েছে 360%, ব্যয় বেড়েছে আরো অনেক গুণ বেশি। এই জন্য রাজস্ব আদায় প্রক্রিয়া সহজ করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। এনবিআর এর ট্যাক্স পলিসি এবং ট্যাক্সের কালেকশন, এই দুটো জায়গায় আমাদেরকে যদি এনবিআর চেয়ারম্যান আমাদের সেপারেট করে কাজ করেন, এটা আমরাও কিন্তু এফবিসিএ থেকে বিজনেস কমিটিকে এটা ভয়েসটা রেস হয়েছে অনেকদিন থেকে। এনবিআর চেয়ারম্যান জানান, কর দেয়া নিয়ে এখনো ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে অনীহা। রাজস্ব আদায়ে অটোমেশন ছাড়া বিকল্প নেই বলেও জানান তিনি। অটোমেশনে আমরা পিছিয়ে ছিলাম অনেক, এটা এখনো পিছিয়ে আছি, সেটা অস্বীকার করার উপায় নাই। বন্ড অটোমেশন আমরা হাতে নিয়েছি এবং সেটি আগামী ডিসেম্বরে আমরা বন্ড অটোমেশনের সবগুলো মডিউল লাইফে আনতে পারবো বলে আশা করছি। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে কর জিডিপির আনুপাতিক হার বাড়ানোর বিকল্প নেই। গ্রোথ রেট যেটা ছিল সেখান থেকে বিভিন্ন কারণে একটু কমে গেছে, গ্রোথ রেটটা সাস্টেইন করা দরকার। আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ডে যেটা কাঠামো সৃষ্টি হয়েছে, যেটা আচরণ সৃষ্টি হয়েছে, সেইটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করে করা সম্ভব নয়। আর ব্যবসায়ীদের কর ছাড় কমাতে এনবিআরকে পরামর্শ দেন অর্থ প্রতিমন্ত্রী। প্রাইভেট সেক্টর ওনারাও এই রেশনালাইজেশনের সাথে যুক্ত হতে হবে। আমরা রেশনালাইজ করতে গিয়ে সেই ভ্যাট আইনের মতো কিন্তু আবার পিছিয়ে যেতে চাই না। আপনারা একটু এই বিষয়ে উৎসাহ নিয়ে যদি একটু আমাদের সহায়তা করেন, তাহলে কিন্তু রেভিনিউর সোর্সের উপর এটা একটা বড় এফেক্ট হবে। শুধু রাজস্ব আহরণে মনোযোগী না হয়ে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার কথাও বলেন ওয়াসিকা আয়েশা খান। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। যশোরের বাঘারপাড়ায় বিজিএফ চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। হতদরিদ্র পরিবারকে না দিয়ে ভাগাভাগি করে নেওয়া হয়েছে চাল। এর প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করলে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন, চাল আত্মসাতের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ইন্দ্রজিৎ রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সরকার প্রতি ঈদে দরিদ্র ব্যক্তি ও পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি 10 কেজি চাল দিয়ে থাকে। এবছর বাঘারপাড়া উপজেলার দোহাকোলা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে 200 জনের নামে চাল বরাদ্দ দেওয়া হয়, কিন্তু তালিকাভুক্ত 80 জনই পাননি চাল। ভুক্তভোগীদের অভিযোগ, চেয়ারম্যান ও ইউপি সদস্য বরাদ্দ চাল ভাগ করে নিয়েছেন। এ অভিযোগে রোববার উপজেলা পরিষদের সামনে অভিযুক্ত জনপ্রতিনিধিদের শাস্তির দাবিতে মানববন্ধন করে ভুক্তভোগীরা। যাদের চাল পাওনাদার তালিকাভুক্ত আছে তাদের চাল না দিয়ে 150 সেখানে মার দিছে। আমি তো একটু চাল পেলাম না, কোনো কি অন্যায় কাজ করেছি, আমাদের চাল দিল না, সেই চাল চাই পিঠার বিলে সে চালগুলোকে আমরা পাইনি, আমরা সেই জন্যই এই দাবি করি। এদিকে মানববন্ধন চলাকালে বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ ও তার ভাইয়ের ছেলে রিয়াদের নেতৃত্বে মানববন্ধনে হামলা চালানো হয়। সাংবাদিকদেরও লাঞ্ছিত করে তারা। বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আজগার আলী সহ কয়েকজন সাংবাদিকদের রক্ষায় এগিয়ে গেলে তাদের মারধর করে তারা। পুলিশ ঘটনাস্থলে এসে 2 জনকে আটক ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর রউফ সাহেব এসে তখন অতর্কিতভাবে আমার উপরে হামলা করে এবং আমাদের ছোট ভাই শামসু একেও তারা মারপিট করে। আমরা চাই এর একটি দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং একটা বিচারের আওতায় আসুক। বিজিএফের চাল বিতরণে অনিয়মের বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রকল্প কর্মকর্তা। দোহাকোলা ইউনিয়নে অনিয়মের অভিযোগ আসছে, কিন্তু এই বিষয়ে আমার অফিসে কিংবা ইউনো স্যারের কাছে লিখিত কিংবা মৌখিকভাবে
কেউই কোনো অভিযোগ দেননি যে দোহাকলা ইউনিয়নে কোনো অনিয়ম আছে। যদি আমরা কোনো লিখিত কিংবা মৌখিক কোনো অভিযোগ পেয়ে থাকি, সেই ক্ষেত্রে আমরা বিষয়টি খতিয়ে দেখব আর কি। ধন্যবাদ। অভিযুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব বিশ্বাস দেশের বাইরে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। জনসাধারণের মাঝে বরাদ্দ করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। অপহৃত এনজিও কর্মীকে উদ্ধারে গিয়ে কক্সবাজারের ভাড়ুয়াখালীতে র্যাব ডাকাতের গোলাগুলিতে মাঝে পড়ে স্থানীয় এক কৃষক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় স্থানীয় বুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। বেসরকারি সংস্থা প্রত্যাশীর এনজিও কর্মী মাসুদ চৌধুরী সোমবার বিকেলে অপহরণের শিকার হন। বিষয়টি র্যাব জানতে পেরে ওই পাহাড়ে অভিযানে যায়। এ সময় ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানান র্যাবের কর্মকর্তা। আমাদের কাছে ইনফরমেশন ছিল যে প্রত্যাশী নামক একটা এনজিও, সেই এনজিওর একজন কর্মীকে অপহরণ করা হয় এবং অপহরণ করে তাকে ভাড়ুয়াখালীর একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। জানেন যে ফরহাদ নামে ভাড়ুয়াখালীর একজন শীর্ষ সন্ত্রাসী, যার নামে ছাত্রী মামলা আছে। র্যাব ও ডাকাতদের গোলাগুলির এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে বায়াতুল্লাহ নামের এক কৃষক নিহত হন বলে জানান স্থানীয়রা। ঘটনা হয়েছে আপনার 7:30 মিনিটের সময়। এখানে আমরা কেউ এরকম জানি যে এভাবে হবে। ডাকাত পক্ষের লোক অনেক ভয়াবহ, ওনারা তো কাউকে কিছু চিনে না। তখন ওনারা তো ফায়ার করতেছে, এখন কাকে করতেছে সাধারণ পাবলিক ছিল অন্ধকার, ওইখানে ফায়ার করে দিচ্ছে আর আমরা বই পিছনে চলে গেছি। র্যাব জানায় এই ঘটনায় এনজিও কর্মী মাসুদ চৌধুরীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় ডাকাত ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আটক করা হয়। উভয়পক্ষের গোলাগুলিতে আমাদের একজন র্যাব সদস্য আহত হয় এবং ওখানে আরও কয়েকজন সদস্য আহত হয় এবং আমরা যে জিম্মি যাকে করা হয়েছিল, যে মাসুদ নামে যে প্রত্যাশী এনজিও কর্মী মাসুদ, তাকে আমরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। র্যাবের এই কর্মকর্তা আরও জানান, শেরে বাহিনীর প্রধান ফরহাদ মোস্তাক এ ঘটনা ঘটিয়েছে। তারা ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে বলে জানান তিনি। যে মূল হোতা মূলত যে ফরহাদ বাহিনীর, আমি অলরেডি বলেছি, সেও আহত অবস্থায় তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং সেও এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে। যে অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করেছে সেই অস্ত্র সহকারে আমরা তাকে আটক করেছি। এদিকে কক্সবাজারের বিভিন্ন পাহাড়ি এলাকায় বেড়েছে অপহরণের ঘটনা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কবরস্থান থেকে লাশ ও কঙ্কাল চুরি বন্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং সার্বজনীন লাশ সুরক্ষা আইন প্রণয়নের নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন। আগামী 4 সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্টদের এর রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী গোলাম রহমান ভূঁইয়া জানান, আইন ও মানবাধিকার বিষয়ক সংগঠন মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা মৌসুস হাইকোর্টে এর রিট আবেদন করেন। 27তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। 1998 সালের এই দিনে তৎকালীন পিজি হাসপাতালকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মিউরালে পুষ্পস্তবক অর্পণ সহ নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, নার্স এবং কর্মকর্তারা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার দিন মোহাম্মদ নুরুল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনার পাশাপাশি আরও আন্তরিকতা, সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। যৌথভাবে ওয়ার্ল্ড এলিট মাস্টার কার্ড ক্রেডিট কার্ড চালু করেছে মাস্টার কার্ড ও ব্যাংক এশিয়া পিএলসি। এর মাধ্যমে কার্ড হোল্ডাররা দেশ ও দেশের বাইরে ভ্রমণে আকর্ষণীয় অফার ও নানা সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মাস্টার কার্ডের দক্ষিণ এশিয়ার চিফ অপারেটিং অফিসার বিকাশ বার্মা ও ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আরকে হুসাইনের উপস্থিতিতে ক্রেডিট কার্ডটির মোড়ক উন্মোচন করা হয়। আয়োজকরা জানান, অভিজাত শ্রেণীর ভোক্তা বাজারকে লক্ষ্য করে নতুন এক কার্ড চালু করা হয়েছে।